আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের দরজায় কড়া নাড়ছে যুদ্ধ। আমেরিকার নতুন আল্টিমেটাম। সময়সীমা 10 দিনের, না হলে ঘটবে খারাপ কিছু। করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরপরেই জানিয়ে দিব 23 বছর পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। 2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এটাই কি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ? তারপরেই জানিয়ে দিব ইরানের সামরিক অভিযান নিয়ে কি বললেন ট্রাম্প। ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কিনা, নাকি নেওয়া হবে সামরিক পদক্ষেপ। সর্বশেষ জানিয়ে দিব প্রথমে কোথায় আঘাত করবে ইরান, যা জানা গেল। মধ্যপ্রাচ্যের আকাশে ভাসছে অদৃশ্য বারুদের গন্ধ। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মধ্যপ্রাচ্যের দরজায় কড়া নাড়ছে যুদ্ধ। আমেরিকার নতুন আল্টিমেটাম, সময়সীমা 10 দিনের, না হলে ঘটবে খারাপ কিছু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুঁশিয়ারির জবাবে ইরান জানিয়েছে আগ্রাসনের জবাব হবে অত্যন্ত কঠিন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে পাঠানো চিঠিতে তেহরান স্পষ্ট জানায় মধ্যপ্রাচ্যে আমেরিকার সব ঘাঁটি ও স্থাপনায় লক্ষ্যবস্তু করা হবে। প্রশ্ন হচ্ছে, ইরানের শক্তির আসল উৎস কোথায়? আমেরিকা হামলা করলে ইরান কতটা সক্ষম প্রতিরোধ করতে? খরচ বাঁচুন 65% পর্যন্ত। ওয়ালটন BLDC ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ওমানের মধ্যস্থতায় জেনেভায় দ্বিতীয় দফা আলোচনার পরই পরিস্থিতি মোড় নেয় নাটকীয়ভাবে। ওয়াশিংটন বলছে ইউরেনিয়াম নিয়ে ইরানকে অর্থবহ চুক্তি করতে হবে, না হলে পরিণতি খারাপ হবে। কিন্তু তেহরানের মন্তব্য ভিন্ন। তারা বলছে পারমাণবিক বোমা তাদের লক্ষ্য নয়, বরং নিষেধাজ্ঞা প্রত্যাহারই মূল দাবি। এর মধ্যে অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে আমেরিকা। বিমানবাহী রণতরী US আব্রাহাম লিঙ্কন, যুদ্ধবিমান, রিফিউলিং এয়ারক্রাফট অবস্থান নিচ্ছে ইরানের উপকূলের কাছাকাছি। অন্যদিকে চুপ করে বসে নেই ইরানও। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া বার্তা দিচ্ছে। আমেরিকাকে ঘায়েল করতে তাদেরও রয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। প্রশ্ন হচ্ছে, আমেরিকার মতো এত বড় পরাশক্তিকে কিভাবে ইরান ঘায়েল করতে পারে? ইরানের শক্তির উৎস কি? উত্তরের প্রথমেই রয়েছে ভৌগোলিক অবস্থান। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। এই প্রণালী নিয়ন্ত্রণের সক্ষমতা ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। দ্বিতীয়ত, অসম যুদ্ধ কৌশল। ইরান সরাসরি মার্কিন সামরিক শক্তির সমকক্ষ না হলেও তাদের রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্রবাহিনী। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনেও রয়েছে ইরানের প্রভাব। যে কোনো সংঘাতে খুলে দিতে পারে বহুমাত্রিক ফ্রন্ট। তৃতীয়ত, আদর্শিক সংহতি ও অভ্যন্তরীণ প্রতিরোধ মনোভাব। 1979 সালের বিপ্লবের পর থেকেই ইরান বহিরাগতে চাপকে অস্তিত্বের লড়াই হিসেবে তুলে ধরে। ফলে বাহ্যিক হামলা অনেক সময় অভ্যন্তরীণ ঐক্যকে আরও জোরদার করে। সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকা সরাসরি আকাশ ও নৌপথে হামলা চালাতে পারে, কিন্তু এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইরান। পাল্টা জবাবে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেবে। ক্ষেপণাস্ত্র হামলা চালাবে মার্কিন ঘাঁটিগুলোতে। ড্রোন ও প্রক্সি বাহিনীর তৎপরতায় বেড়ে যাবে আঞ্চলিক অস্থিরতা। ইরানে রয়েছে দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশল। সরাসরি দখল নয়, ক্ষয়ক্ষতির মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখাই ইরানের কৌশল। ইরানকে সামরিকভাবে কোণঠাসা করা সহজ নয়। সরাসরি সংঘাতে না যেয়েও প্রতিপক্ষকে ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী চাপে ফেলতে সক্ষম ইরান। আমেরিকা এক ধাপ আগালে নীরব থাকবে না তেহরানও, কারণ এই লড়াই শুধু ভূ রাজনীতি নয়, এটি প্রভাব, প্রতিরোধ আর অস্তিত্বের প্রশ্ন। মধ্যপ্রাচ্যে আগুন জ্বললে শিখা শুধু ইরান আমেরিকার সীমায় আটকে থাকবে না, এর আঁচ লাগবে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতায়। 2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এটাই কি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ? ইরান যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধ যখন চরমে, তখন আকাশ ও সমুদ্রের নজিরবিহীন শক্তি জড়ো করেছে ওয়াশিংটন, যা তৈরি করেছে তীব্র সংকট। আন্তর্জাতিক রাজনীতিতে একটাই প্রশ্ন, এটা কি কেবল চাপ সৃষ্টি নাকি আসন্ন সংঘাতের পূর্বাভাস?
মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে অত্যাধুনিক F-35 লাইটনিং ও F-22 র্যাপ্টর স্টেলথ যুদ্ধবিমান সহ কয়েক ডজন ফাইটার ইতোমধ্যেই জর্ডানের মুয়াফফক সালতি ও সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছে এই বহর। এখন অপেক্ষায় চূড়ান্ত নির্দেশের। শুধু আকাশপথ নয়, সমুদ্রপথেও শক্ত অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগর ও ভূমধ্যসাগরে মোতায়েন রয়েছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। আরও একটি বিশাল শক্তি USS জেরাল্ড ডারফোর্ড তার নিজস্ব স্ট্রাইক গ্রুপ নিয়ে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে। মোট ১৩টি যুদ্ধজাহাজের উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে এটি কেবল প্রতীকী পদক্ষেপ নয়। সামরিক বিশ্লেষকেরা বলছেন এটি ছোটখাটো কোনো হামলা হবে না, বরং প্রয়োজন হলে কয়েক সপ্তাহব্যাপী দীর্ঘস্থায়ী বিমান অভিযানের প্রস্তুতি। গত বছরের জুনের মিডনাইট হ্যামার ধাঁচের সীমিত আঘাতের বদলে এবার প্রস্তুতি অনেক বিস্তৃত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। হোয়াইট হাউস সূত্র বলছে তিনি হামলার পক্ষে বিপক্ষে যুক্তি খতিয়ে দেখছেন, মিত্রদের সঙ্গে পরামর্শ করছেন। লক্ষ্য কি শুধুই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা, নাকি আরও বড় কিছু? দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন এখনও স্পষ্ট নয়। এদিকে জেনেভায় পরোক্ষ আলোচনায় কিছু অগ্রগতির ইঙ্গিত মিললেও মৌলিক অবস্থানে অনড় দুই পক্ষ। কূটনীতির দরজা খোলা থাকলেও যুদ্ধের ছায়া ঘনীভূত। পাল্টা প্রস্তুতিও নিচ্ছে তেহরান। ইরান তার বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সতর্ক রেখেছে। আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কও সক্রিয়। সবচেয়ে বড় হুমকি হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে পরিচিত এই সংকীর্ণ জলপথ বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। যদি তা ঘটে, বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে? JBS হোল্ডিংস লিমিটেড প্রাক্তন মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে এই বিশাল শক্তি প্রদর্শনের মূল লক্ষ্য হতে পারে ইরানকে কঠিন চুক্তিতে বাধ্য করা। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেছেন ইরান চুক্তি না করার পরিণতির জন্য প্রস্তুত নয়। তাহলে কি এটি কূটনৈতিক চাপের চূড়ান্ত রূপ, নাকি সত্যিই মধ্যপ্রাচ্য আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? আকাশে স্টেলথ ফাইটার, সমুদ্রে বিমানবাহী রণতরী, সব প্রস্তুত। এখন কেবল একটি সিদ্ধান্তের। ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কিনা, নাকি নেওয়া হবে সামরিক পদক্ষেপ? আগামী 10 দিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে নবগঠিত বোর্ড অফ পিসের উদ্বোধনী সভায় এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের একটি অর্থবহ চুক্তিতে আসতে হবে, অন্যথায় ভয়াবহ কিছু ঘটবে। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যের শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জেনেভার মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে আলোচনার অগ্রগতির খবরও পাওয়া গেছে। ট্রাম্প জানান, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার ইরানের প্রতিনিধিদের সঙ্গে ভালোই বৈঠক করেছেন। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে অর্থবহ চুক্তি করা সহজ নয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করা হবে তেহরানের জন্য বুদ্ধিমানের কাজ। ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানে আশা করছেন বলেও জানান তিনি। গত বছরের জুনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে এখন নতুন হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলেও জানা গেছে। ইতিমধ্যে ওই অঞ্চলে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন মোতায়েনসহ সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে সামরিক স্থাপনাগুলো শক্তিশালী করেছে ইরানও। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক মাধ্যমে মার্কিন বাহিনীকে হুমকি দিয়ে লিখেছেন, আমেরিকার রণতরী বিপজ্জনক ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি বিপজ্জনক সেই অস্ত্র যা ওই রণতরীকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দিতে পারে। এদিকে বিনা অনুমতিতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট এবং কিছু রিপাবলিকান আইন প্রণেতা। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট রো খান্না এবং কেন্টাকির রিপাবলিকান থমাস মেসি 1973 সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট ব্যবহার করে আগামী সপ্তাহে কংগ্রেসে ভোট আয়োজনের চেষ্টা করবেন। রো খান্না জানান, ইরানের সঙ্গে যুদ্ধ হবে বিপর্যয়কর। 90 মিলিয়নের এই দেশটির শক্তিশালী আকাশ প্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতা রয়েছে। তবে কংগ্রেসের উভয় কক্ষে এই প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা খুব কম। এর আগে জানুয়ারিতে ভেনেজুয়েলা ইস্যুতে একই ধরনের একটি প্রস্তাব আটকে দিয়েছিল রিপাবলিকানরা। মধ্যপ্রাচ্যের আকাশে ভাসছে অদৃশ্য বারুদের গন্ধ। একপাশে বুক চিতিয়ে দাঁড়িয়ে তেহরান, অন্য পাশে শক্তির প্রদর্শনীতে ব্যস্ত ওয়াশিংটন। হুঁশিয়ারি এসেছে সরাসরি,
যে কোনো সময় আঘাত হানতে পারে আমেরিকা। সরাসরি ঘাঁটিতে নয়, শত্রুর চোখেই আঘাত হানার ছক কষছে খামেনির যোদ্ধারা। লক্ষ্য মার্কিন রাডার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয়ের হৃৎপিণ্ড। যুদ্ধ শুরু হলে প্রথম আঘাতটা কোথায় পড়বে? আকাশে নাকি প্রযুক্তির অদৃশ্য স্নায়ুকেন্দ্রে? উত্তেজনা বাড়ছে প্রতিদিন, আর বিশ্ব তাকিয়ে আছে কোন ভুল হিসাব ডেকে আনবে বড় সংঘাত। যে কোনো পরিস্থিতি সামাল দিতে বেশ হিসেবি পথে হাঁটছে ইরান। পরিকল্পনা এঁটেছে শত্রুর চোখে আঘাত হানার, যাতে পূর্ণ শক্তি নিয়ে আক্রমণের আগেই দুর্বল হয়ে পড়ে দৃশ্যমান শক্তির দেশখ্যাত আমেরিকা। সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু হলে খামেনি সেনারা প্রথমেই আঘাত হানবে মার্কিন রাডারগুলোতে। AN বা TPY-2 ধরনের আমেরিকান রাডারগুলোর অবস্থান বর্তমানে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মতো মার্কিন ঘনিষ্ঠ দেশগুলোয়। ইরান বেশ ভালোভাবেই জানে এই সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানলে মুখ থুমড়ে পড়বে আমেরিকার সুরক্ষা বলয়। শত্রুকে নাজেহাল করতে তাই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নয়, বরং যুক্তরাষ্ট্রের রাডারগুলোকে নষ্ট করার পরিকল্পনা করছে ইরান। এর আগেও 12 দিনের যুদ্ধে মার্কিন হামলার জবাবে কাতারের আল উদাইদ বিমানঘাঁটিতে আক্রমণ চালায় তেহরান। ইরান মনে করে উচ্চ রেজলিউশনের এক্স ব্যান্ড রাডারগুলো অকার্যকর করা গেলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী তাদের আঞ্চলিক মিত্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় ব্যবহৃত স্তরভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কাঠামো অনেকটাই ভেঙে পড়বে। কেননা মার্কিন ব্যালিস্টিক মিসাইলের গুরুত্বপূর্ণ অংশ AN বা TPY-2 রাডারগুলো শুধু নজরদারির কাজেই নয়, বরং থর্ড ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থারও মূল সেন্সর হিসেবে কাজ করে। ফরওয়ার্ড বেস মোডে 3000 কিলোমিটারের বেশি দূরত্ব থেকেও এটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম, বিধায় সহজেই শত্রুপক্ষের আক্রমণ রুখে দেয়া যায়। এরই প্রযুক্তি আসল ওয়ারহেড ও নকল আক্রমণ আলাদা করতে পারে এবং জটিল পরিস্থিতিতেও অগ্রাধিকার দিতে পারে বিপজ্জনক লক্ষ্যকে। তাই ব্যয়বহুল এই রাডার ছাড়া কার্যত অচল হয়ে পড়বে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা। ইসলামী বিপ্লবের সেনারা যদি সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়, তবে মনস্তাত্ত্বিক, রাজনৈতিক ও কৌশলগতভাবে সুফল পাবে ইরান। অন্যান্য দেশগুলোকে দেখাতে পারবে ইরান কেবল কাগজে বাঘ নয়, বাস্তবে আমেরিকার বুকেও কাঁপন ধরাতে সক্ষম তারা। এর মধ্য দিয়ে ইরানের সংঘাত সৃষ্টির আগে দুবার ভাববে শত্রু ও প্রতিবেশী দেশগুলো।